আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের বিশেষ আয়োজন জিবি আলাপন। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাসুদ। আজ অতিথি হিসেবে আমার সাথে আছেন দুইজন প্রবাসী। আমার ডান পাশে আছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আনোয়ার শাহজাহান। আর আমার বাম পাশে আছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সোহেল আহমেদ। আনোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও এবং জিবি পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি সোহেল ভাইয়ের কাছে আবার যাই। কেমন আছেন সোহেল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জিবি টেলিভিশনকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা আজকের মূল অনুষ্ঠানে চলে যাই। প্রথমেই আপনার কাছে প্রশ্ন, আর আনোয়ার শাহজাহান ভাইয়ের কাছে। প্রবাসে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে একজন প্রবাসীর? এটা যদি একটু সংক্ষেপে বলতেন। অসংখ্য ধন্যবাদ। আসলে যখন একজন প্রবাসী নতুন করে যেকোনো দেশে গেলেন, আপনি প্রবাস বলেন, আবার এক দেশ থেকে যখন অন্য দেশে গেলেন, আপনাকে নতুন করে সবকিছু সৃষ্টি করতে হবে। আপনাকে নতুন করে স্থান থাকার ব্যবস্থা করতে হবে, আপনাকে খাবার ব্যবস্থা করতে হবে, চাকরির সন্ধান করতে হবে। তো যেকোনো লোক যখন এক দেশ থেকে অন্য দেশে যখন পাড়ি জমান, তাহলে তাকে একটা সংগ্রামের মধ্যে যেতে হয়। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাকে একটা রুটিন ফ্রেম এবং বলতে বললে আপনি একটা প্ল্যান মাফিক চলতে হবে। যেমন আমি ধরেন গিয়েছিলাম 1995-এ। প্রথমে প্রায় 17-18 ঘন্টা আমাকে কাজ করতে হয়েছে। কারণ আমি এস্টাবলিশ হতে হলে আমার প্রচুর টাকার দরকার। টাকা না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। আবার আপনি যখন বিবাহ করলেন, এই দেশে তো আমরা যারা বিবাহের পর মা-বাবার হোটেলে যারা বলি যে আপনি তো পিতা-মাতার হোটেলে আছেন, থাকতে পারছেন। কিন্তু ওখানে আপনার সবকিছু আপনাকে নিজেই করতে হবে। তো সেজন্য আমি মনে করি যখন আপনি এক দেশ থেকে অন্য দেশে যাবেন, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে একটা প্ল্যান করে চলতে হবে। সবকিছু মিলে আপনাকে একটা প্ল্যান করে আপনি কি কাজ করতে পারবেন, কি কাজ করতে পারবেন না। তবে সবচেয়ে ভালো কথা, আপনার যদি কিছু, আমরা যখন যাই তখন আসলে কিছুই জানতাম না। লেখাপড়ার চলাকালীন সময়ে চলে গিয়েছিলাম। কাজ বলতে কিছুই জানতাম না। সামান্য সাংবাদিকতা করেছিলাম। ১ম এ গিয়ে একটা পত্রিকায় কাজ করেছিলাম। আমার এখনো মনে আছে, ৭০ পাউন্ড করে সপ্তাহে পেতাম। তো এভাবে আস্তে, আস্তে আমাকেও এখানে এই লন্ডনের পরিবেশের মধ্যে মানে মানিয়ে চলার জন্য আস্তে, আস্তে আমাকে যোগ্যতা অর্জন করতে হয়েছে, স্টাডি করতে হয়েছে। আমি এটাই মনে করি যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে যদি আপনি যে এক দেশ থেকে যখন অন্য দেশে যান। এটাই হচ্ছে ১ম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার চলে যাই আমাদের আরেকজন অতিথি, সোহেল ভাই, সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাইয়ের কাছে এই বিদেশ নিয়ে আরেকটি প্রশ্ন করি। বিদেশে যারা যায়, কর্মপরিবেশ ও জীবনযাত্রা আসলে কতটা নিরাপদ বলে মনে করছেন আপনি? যেহেতু আপনিও একজন প্রবাসী। আমি মনে করি যে এটা খুবই নিরাপদ। প্রথমত আপনার নিজের স্কিল থাকতে হবে। নিজের স্কিল থাকলে যেকোনো জিনিসই সহজ করে নেওয়া যায়। ব্রিটেন এমন একটা কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি, গণতান্ত্রিক কান্ট্রি। আপনি যদি না আপনার ক্ষমতা থাকে, আপনি যেটা চাইবেন এটাই করতে সক্ষম হবেন। যেমন ধরেন, আমি খুব অল্প বয়সে আমি ব্রিটেনে গেছি। প্রথম ২ বছর আমি ওখানে কলেজে লেখাপড়া করছি। আমার মনে হয় আমার জীবনে কাজ আমি চাকরি করছি মনে হয় ২ বছর। এরপর থেকেই আমি এখন পর্যন্ত বিজনেসে আছি, বিজনেস করতেছি। যদি আপনি আপনার স্কিল মেধা কাজে লাগাতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি জীবনে সাকসেস আনতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও চলে যাই আমাদের লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান ভাইয়ের কাছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? সেটা তো আমি কি বলবো, সেটা তো জাতীয়ভাবে সরকারিভাবে এবং স্বীকৃত যে প্রবাসীরা যে টাকা পাঠায়, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনেকগুলো এগিয়ে যায়। সেই শুধু বর্তমান নয়, স্বাধীনতা সংগ্রামের সময়ও প্রবাসীরা যে টাকা সংগ্রহ করে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অস্ত্র কিনে দিয়েছিল। সেই রেমিটেন্স বলেন বা টাকা বলেন, সেটা দিয়ে মানে বাংলাদেশ অনেক অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আপনি দেখেন, আমরা যে গোলাপগঞ্জ আমাদের উপজেলার কথাই বলি, আপনারা সব পরিবারে কিন্তু একজন না একজন প্রবাসী আছেন, এবং যিনি প্রবাসী আছেন তিনির মাধ্যমে কিন্তু এই পরিবারগুলো
ভরণ পোষণ করা হয়। তো আমি মনে করি যে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীর ভূমিকা এটা স্বীকৃত। এখন প্রবাসীদের অনেকটা ভূমিকা। এখন সময় এসেছে প্রবাসীরা ওদেরকেও একটু সুযোগ সুবিধা দিতে হবে। তো আমি মনে করি এই প্রবাসীরা যে রেমিটেন্স, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট বলতে পারেন উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যতে উন্নয়ন হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সোহেল ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো যে রেমিটেন্স পাঠাতে প্রবাসীরা কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়? অনেক সময় তো দেখি আমরা অনেকে বৈধ পথ ছেড়ে হুন্ডির মাধ্যমেও দেশে টাকা পাঠাচ্ছেন। এই বিষয়টা একটু যদি আপনি বলতেন। আমি মনে করি এটা হুন্ডির যে ব্যাপারটা, এটা আজ থেকে ধরেন 10-15 বছর আগেই এটা শেষ হয়ে গেছে। এটা প্রথম দিকে ছিল খুবই জমজমাট, এখন এটা তেমন একটা নাই বললেই চলে। এখন আমাদের এখানে অনেক বিশ্বস্ত মানি ট্রান্সফার কোম্পানি আছে, লাইসেন্সভুক্ত আছে, এবং অনেক অ্যাপসও আছে। আমরা খুব সহজেই লিগ্যাল ওয়েতে আমরা বাংলাদেশে টাকা পাঠাতে পারি, এতে কোনো সমস্যা নাই। আর যদি ব্ল্যাকের কারবারটা এখন আগের মতো আর নাই। বা তো কোনো হয়রানির শিকার হন না, কিনা এই টাকা পাঠাতে? আপনি যখন টাকা পাঠাবেন, যদি কোনো বিশ্বস্ত সোর্সের মাধ্যমে টাকা পাঠান, কোনো হয়রানির কোনো সুযোগ নাই। এখন আপনি জেনে শুনে যদি না আপনি একটা আহ, অনুমোদিত ছাড়া বিহীন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার টাকা পাঠাতে, তো আপনার রিস্ক তো থেকেই যাবে। আমি সোহেল আমাদের সাথে চাচ্ছি। একটি কথা বলতে চাই যে এখন মনে করেন অনেক দেশে আছে, আপনি অনেক টাকা পাঠালেন, 15 লাখ, 20 লাখ, 15,000, 20,000, আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 35 পাউন্ড এরকম আমরা ফি দিই। কিন্তু বাংলাদেশে যখন আপনি অফিসিয়াল টাকা পাঠাবেন তখন কিন্তু ফিটা অনেক বেশি। তো আমার মনে হয় এটা সরকার একটা চিন্তা ভাবনা করা দরকার এবং সুযোগ সুবিধা দেওয়ার দরকার যে যে ফিটা আসে সেই ফির পরিমাণটা যদি একটু কম হয় এবং রেটটা যদি আরো একটু ভালো হয়, তাহলে মানে 100% সকলেই রেমিটেন্স পাঠাবে। সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি চাইলেও কিন্তু আপনি সব টাকা অফিসিয়াল পাঠাতে পারবেন না, আপনাকে সোর্স অফ ইনকাম দেখাতে হয়। মনে করেন আপনি ব্যবসা করলেন, সরকারকে দেখালেন আপনি 20,000 পাউন্ড প্রফিট করতেছেন, আপনি 30,000 পাউন্ড অফিসিয়াল পাঠিয়ে দিচ্ছেন লন্ডন থেকে, সেটাও কিন্তু আপনাকে সরকার বলবে যে বাকি 10,000 টাকা আপনি কোথায় পেলেন। তো এটাও একটা সমস্যা হচ্ছে যারা রেমিটেন্সে পাঠাচ্ছে, ব্ল্যাক পাঠাচ্ছে, কারণ এটা বন্ধ করার সুযোগ নেই। কারণ অনেকে কাজ করতেছে না, তারা সরকারি বিভিন্ন সোর্স থেকে ইনকাম পাচ্ছে। এখন সে যদি প্রতি বছর 10,000 পাউন্ড পাঠিয়ে দেয় তাহলে এটা তো একটা ইনভেস্টিগেশনের ব্যাপার। সেজন্য অনেকেই এই ব্ল্যাক ওয়েতে পাঠাচ্ছে। তবে সবচেয়ে বড় যে কথা হলো সরকার থেকে এটা আরো সুবিধা দিতে হবে, যেমন এখন 2.5% রেমিটেন্স অ্যাড হয়, এরকম এই সুবিধা ঠিক আছে এবং এই রেটটা একটু কমালে ভালো হয়, আরো মানুষ ফি পাঠাতে সুবিধা যেটা হবে। আছে, যে ফিটা ফিটা পাঠাও প্রতি 1000 এ সম্ভবত 8 পাউন্ড 7 পাউন্ড 8-10 হয়। এইরকম। এটা যদি ধরেন 2 পাউন্ড করে দেওয়া হয় তাহলে অনেকে মনে করবে দেখুন আমি তো 2 পাউন্ডে পাঠিয়ে আসতে পারছি। কিন্তু এখন না তাহলে হয় বৈধ পথের চাহিদাটা আরো বেড়ে বেড়ে যাবে। আরো বেড়ে কারণ যাবে। না হয় অনেকে করেন, মনে করেন আপনি বাংলাদেশে আছেন, আমি লন্ডনে আছি, আপনার লন্ডনে পাউন্ডের দরকার, আমি আপনাকে বললাম আপনাকে 500 পাউন্ড দিয়ে দিচ্ছি, আপনি আমাকে টাকাটা দিয়ে দেন। এটা বন্ধ হয়ে যাবে যদি এই রেটটা একটু কমানো যায়। জি, বুঝতে পেরেছি। আমি আরেকটি বিষয়ে আপনারা দুইজনের কাছ থেকে জানতে চাইবো যে শ্রমবাজার ও অধিকার যেটা আছে, বিদেশে শ্রমিকদের কতটা অধিকার সুরক্ষিত বলে মনে করছেন আপনারা? আহ, এটা তো হচ্ছে একটা, আমরা গণতান্ত্রিক কান্ট্রি এবং আমরা যে দেশে আমি বসবাস করতেছি, আমি বা সুহেল আহমদ, সেটা গণতান্ত্রিক। ওখানে কিন্তু আইন সবার জন্য সমান। আমাদের দেশেও আসলে আইন সবার জন্য সমান, কিন্তু সেটা অনেক সময় আমরা কিছু বলি, ক্ষেত্রে ভিন্ন অনেক দেখা ক্ষেত্রে যায়। ও শতগুণের ক্ষেত্রে বলি। এই যে মনে করেন আপনি অফিসে বসে আছেন, হঠাৎ একজন এমপি চলে আসলেন, মিনিস্টার চলে আসলেন, অফিসাররা সবাইকে বলবেন বের হন বের হন, অফিসার এসেছেন, স্যার এসেছেন। কিংবা আপনি যখন ট্রেন স্টেশনে যাচ্ছেন দেখবেন যখন কোনো বড় ভিআইপি যাচ্ছেন ওনাকে আলাদা একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ওখানে নেই। ওখানে মানে সকলের অধিকার সমান এবং সবাইকে একই পাল্লায় মাপা হয়। আপনি ডাক্তারে যাচ্ছেন, কে এমপি, কে ব্যারিস্টার, কে দিনমজুর, কিংবা কে যারা বলে আমরা ক্লিনার, এই দেশে তো সবচেয়ে ক্লিনার মনে করি ছোট্ট চাকরির, কিন্তু ওখানে গেলে সকলে সমান। ওরা যখন
কাজের পর যে একজন ক্লিনারও যাচ্ছে, একজন এমপিও যাচ্ছে, একজন মন্ত্রীও যাচ্ছে, পাবে যখন যাচ্ছে ওদের সোশ্যাল বৈষম্যের লাইফে, কোনো মানে দিক নেই। ওখানে বৈষম্য নেই বলতে নেই বলতেই চলে। নেই বললেই চলে। ওখানে মানে সবাইকে সকলের অধিকারটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনি একজন এমপি বিরুদ্ধে আপনি একটা অন্যায় করছে, আপনি তার সাথে আপনি সরাসরি গিয়ে উনার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারবেন, কিন্তু এই দেশে এটা স্বপ্নেও আপনি ভাবতে পারবেন না। আপনি একজন মন্ত্রীর বিরুদ্ধে গিয়ে থানায় দিবেন, আপনাকে থানার ওসি আপনাকে দৌড়াইয়া পিটিয়ে থানা থেকে বের করে দেবে, কিন্তু ওখানে এটা নেই। আপনি যার উপর কমপ্লেন করবেন সেটা ওদের চোখে আইন সকলের জন্য সমান এবং সবাইকে তারা একই চোখে দেখে। আচ্ছা, আমি সোহেল ভাইয়ের কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আমাদের দেশে তো অনেক জায়গায় দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়ার সময়ে দালাল বা মধ্যস্থকারীদের সংখ্যা দেখা যায় অনেক বেশি। প্রবাসে কি কোনো চাকরির জন্য দালাল বা মধ্যস্থকারীর সহায়তা নিতে হয় কিনা, এটা যদি একটু বলতেন। এটা আপনি স্বপ্নেই ভাবতে পারবেন না, কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম। আপনার এখানে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আছে, অনলাইন সিস্টেম আছে, আপনি ওখানে আপনার সিভি দিয়ে রাখবেন, অথবা ওই কোম্পানিগুলা তাদের জবের যেটা আছে এটা তারা ওখানে দিয়ে রাখবে অনলাইনে। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনি হয়তো তারা লোক নিবে 100, হয়তো 1000 মানুষ, 20,000 মানুষ অ্যাপ্লিকেশন করবে। তারা আপনার সিভির, সম্পূর্ণ সিভির উপরে নির্ভর করে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। আপনার স্কিল, দক্ষতা এই সব কিছু সিভিতে যা লেখা থাকবে, তারা যাকে মনে করবে এই লোকটা যোগ্য, এরেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, এরে দেখবে, পরে তারা আপনার এটা ইন্টারভিউ নিয়ে ধাপে ধাপে তারা চাকরিতে দিবে। এখানে সুপারিশ আর নিয়োগে এরকম আপনি চিন্তাই করতে পারবেন না, এরকম কোনো কিছু নাই বললেই চলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আনোয়ার শাহজান ভাই, আমরা তো জানি যে আপনি ওইখানে সলিসিটারের একটি এজেন্সি আপনার আছে, তো ওইখানে শ্রম চুক্তি লঙ্ঘনের ঘটনা হলে প্রবাসীরা কোথায় গিয়ে সাহায্য পায় বা সহায়তা পায়, ওখানে এটা যদি একটু যে বলতেন। কোনো আপনি একটা আছে ব্রিটেনে যারা এটা ফার্স্ট এইড সিস্টেম কি একটা বলে, সিটিজেন অ্যাডভাইস সিটিজেন ব্যুরো, অ্যাডভাইস সিটিজেন ব্যুরো। অ্যাডভাইস ব্যুরো। আপনার যদি মনে করেন আপনি আপনার টাকা নেই, আপনি এফোর্ড করতে পারতেছেন না, আপনি সলিসিটার এক্সপেন্সিভ ফি বহন করতে পারছেন না, তখন সিটিজেন অ্যাডভাইস ব্যুরো একটা আছে। ওখানে গেলে আপনাকে সবকিছু সুন্দর করে আপনাকে আপনার বুঝিয়ে দিবে। সহযোগিতা করবে, আপনি কি করতে পারবেন কি না করতে পারবেন। এবং আমি এই যে বলি যে আমরা এমনভাবে ওখানে যে আইন, এই যে আমি প্রপার্টি ব্যবসা, আমার ওখানে মানে মেইন ব্যবসা, সোহেল আহমদও এই ব্যবসা করছে। আপনি একজন টেনেন্টকে, এই যে গতকাল আমরা একটা ইমেল পেয়েছিলাম, একটা টেনেন্ট ওর যে কি বলে বয়লার নষ্ট। বয়লারটা নষ্ট হয়ে গেছে, আমাদেরকে ওখান থেকে ট্যাক্স পাঠিয়েছে, মানে যে এত ঘন্টার ভিতর না দিলে আমি তোমাদের উপর কাউন্সিলে রিপোর্ট করব। ফাইন করবো এবং রেন্ট দেব না। ওই করতে পারবে, কারণ ওখানে মানে এই টেনেন্টের বলেন, লেবার বলেন, শ্রমবাজার বলেন, আপনাকে কেউ চাকরি থেকে হঠাৎ বের করে দিতে পারবে না। মানে এটার এখানে তো সকালে আসতে বললো চলে যান, কিন্তু ওখানে পারবেন না। মানে আমি বলি যে জীবনটার যে আপনার যে সিকিউরিটিটা, সব কিছুই কিন্তু ওখানে বিদ্যমান। বুঝতে পেরেছি। আরেকটি বিষয়ে এখন আসি, আপনারা তো প্রবাসে থেকেও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে দেশের পাশে থেকেছেন বা সামাজিক অনেক কাজে আপনারা জড়িত। আমার জানা মতে আপনাদের একটি পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে আপনার পিতার নামে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা সম্পর্কে এটা অনেক লম্বা, তো আমি শর্ট করে যেটা বলতে চাই, আমার আব্বা ছিলেন পাকিস্তান পিরিয়ড থেকেই একজন ইউপি সদস্য। তো তখন আমার জন্মের আগেই ছিলেন ইউপি সদস্য। তখন ইউপি সদস্য যখন তিনি ছিলেন, তখন তো গ্রাম্য আদালত, গ্রাম্য সালিশের মাধ্যমে এইসব সমাধান হতো। তো উনি অনেক সালিশ করতেন। ম্যাক্সিমাম সালিশ দেখা যাইত মহিলারা অশিক্ষিতর কারণে পরিবারের ঝগড়া লেগেই থাকে। তখন থেকে তাই তান চিন্তা ধারণা আসলে একটা নিয়ত করছেন, এটা তাই আমার সাথে আলাপ করছেন। এর জন্য আমি বললাম যে তাইন কোনোদিন তান স্বাবলম্বী হলে তাইন একটা মহিলাদের শিক্ষা করার জন্য, মহিলাদের নিয়ে চিন্তা নিয়ে একটা প্রতিষ্ঠান করবেন। তখন 1999 থেকে যখন আমি লন্ডন চলে যাই 1995-এ, আমাদের পরিবারের অবস্থা আরো ভালো হয়। আমার আব্বাও ছিলেন একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তেমন বড় ব্যবসায়ী না। তখন তার সাহস জুগলো যে আমার ছেলে তো এখন লন্ডনে আছে, আমি আমার কাঙ্ক্ষিত চাহিদাটা এখন আমি হয়তো পূরণ করতে পারবো। তখন আমাদের বাড়ির পাশেই জায়গা ছিল, আমার দাদার সম্পত্তি ছিল, আমার চাচার সম্পত্তি ছিল, আরো অন্য ছিল, ওগুলা তেন কিনা
প্রায় 160 ডিসিমেল জায়গার উপরে মাটি ভরাট করে তাই একটা মহিলা মাদ্রাসা শুরু করলেন। আর উদ্দেশ্যই ছিল যে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন। কারণ অনেক তাই যখন সালিশে যেতেন তখন বেশিরভাগ অভিযোগ তো মেয়ে নমাজ পড়ে না, মেয়ে কোরআন শিক্ষা জানে না। তখন থেকেও তাই ওই সিদ্ধান্ত নিয়েই তাই শুরু করলেন 1999-এ। আমার সাপোর্ট নিয়ে আমি আমার পূর্ণাঙ্গ সাপোর্ট আমার বাবাকে দিয়েছি। তখন থেকে খুবই অল্প সময়ে, আপনারা জানলে খুশি হবেন, গোলাপগঞ্জ থানার মধ্যে একটা মাত্র মহিলা আলিম মাদ্রাসা, শুধুই আপনার শুধু পিতার হাজি প্রতিষ্ঠিত শুধু মাদ্রাসা। আজি আব্দুল শহীদ মহিলা আলিম মাদ্রাসা এই গোলাপগঞ্জ থানার মাঝে একটা মাত্র এমপিওভুক্ত আলিম মাদ্রাসা। এইটাকে আপনি সাধারণভাবে দেখার কোনো সুযোগই নাই। এই মাদ্রাসা থেকে বারকুট নিশ্চিন খর্দাপাড়া থেকে শত শত মহিলারা আলিম পাস করা মানে আইএ পাস করা, একই সমমানের সার্টিফিকেট। তো এইখান থেকে রেজিস্টার হয়ে কেউ অনার্সে ভর্তি হইতেছে, কেউ লন্ডন গেছে, আমেরিকা গেছে, শত শত স্টুডেন্ট এখান থেকে বাইরে হয়ে গেছে। একবার চিন্তা করেন যদি এই আলিম মাদ্রাসাটা এখানে না থাকতো, এই নিশ্চিন্ত খর্দাপাড়া বারকুটের মহিলারা যে এই অশিক্ষিত থেকে যেত, এটা সম্ভব হতো না। কারণ ঢাকা দক্ষিণ আমাদের এখান থেকে প্রায় 3-4 মাইল যাওয়া লাগতো। এখনো আপনার লাইনের কোনো গাড়ি নাই। আমাদের এখানে অনেক পরিবার আছে তারা প্রতিদিন সিএনজি রিজার্ভ করে ঢাকা দক্ষিণ যাওয়ার সামর্থ্য নাই, তো তারা হাঁটিয়ে যাওয়া এটা অসম্ভব। তখন থেকে শুরু করলেন। আর আমরা আমার আব্বার প্রচেষ্টায় আর খুবই সকাল আমরা প্রায় 2000-এর দিকে আমরা দাখিল এমপিভুক্ত হয়ে গেছি। 2022-তে আমরা আলিম এমপিভুক্ত হয়ে গেছি। এখন বর্তমানে প্রায় আমাদের এখানে 6 জন প্রভাষক আছেন, সব মিলাইয়া 29 জন সরকারি স্টাফ আছে এই মাদ্রাসাতে। এখন আপনাদের মহিলা মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা কত একটু প্রায় 300, জানা যাবে? আমি 300-এর কাছাকাছি ছাত্রছাত্রী, শুধু ছাত্রী ছাত্রী শুধু 300-র কাছাকাছি 300-এর আছে। কাছাকাছি। আর 300-এর এখন যে এই মাদ্রাসার অবকাঠামো আছে সেইটা কেমন? অবকাঠামো খুবই দুর্বল। এটা আমাদের দুর্ভাগ্য। আপনার প্রসঙ্গের সাথে খুবই ভালো একটা প্রশ্ন করছেন। এখানে আমার বিজ্ঞ আনোয়ার শাহজাহান ভাইও আছেন, বিশিষ্ট সমাজসেবী, তাই নিজেও একটা স্কুল প্রতিষ্ঠা করছেন। আমি জানি না কেন এইটা বৈষম্যের শিকার মাদ্রাসাগুলো, শুধু আমার মাদ্রাসা না, আমাদের মাদ্রাসাটা না, গোলাপগঞ্জে দেখেন আপনি সিলেট ডিস্ট্রিক্টের যে কোনো আলিম মাদ্রাসা কিন্তু এটা সরকারি মাদ্রাসা। একটা হাই স্কুল যেভাবে এমপিভুক্ত, একটা আলিম একটা মাদ্রাসা সেভাবে এমপিভুক্ত। সরকার থেকে কোনো ফান্ডিং এইটাই আমি আসে বলতেছি, না? এখানে মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার। আপনি একটা চিন্তা করে দেখেন, এই গোলাপগঞ্জ অনেক মাদ্রাসা দেখবেন এমপিভুক্ত মাদ্রাসা, কোনো বিল্ডিং নাই, কিন্তু প্রত্যেকটা স্কুলে দেখবেন 2-4টা বিল্ডিং আছে। এইটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষাটাই বৈষম্যের শিকার। এটাই আমি সরকারকে আহ্বান জানাবো যে মাদ্রাসার দিকে একটু নজর দেওয়ার জন্য। আমাদের মাদ্রাসার একটা বিল্ডিং আমি 2021-এ 75 লক্ষ টাকার সেকশন পেয়েছি। আজ 4 বছর হয়ে গেছে মাদ্রাসাটার শুধু ছাদ ঢালাই হয়েছে রমজানের আগে, এখন পর্যন্ত কাজ বন্ধ। এটা অথচ এই মাদ্রাসার পরে স্কুলের যেগুলা বিল্ডিং আসছিল 1 বছরের ভিতরে নন স্টপ স্কুলের কাজ চলে মাদ্রাসা বিল্ডিংটা চলে হয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আবারও আসবো আপনার কাছে। এখন আনোয়ার শাহজাহান ভাইয়ের কাছে চলে যাই। আমাদের জানা মতে যে আপনার নামেও একটা প্রাথমিক বিদ্যালয়ে আপনি প্রতিষ্ঠা করেছেন। এইটার যদি ছোট্ট করে একটু গল্প বলতেন, কিভাবে এটা শুরু করলেন বা কোথা আহ, থেকে এই আইডিয়াটা মাথায় এটা আসলো? এটা হলো 2009 সালে প্রতিষ্ঠা করেছিলাম। তো আমার ওখানে একটা হাউজিং প্রজেক্ট আছে। তো আমি যখন মানে কাজ হতো থাকতাম, দেখতাম অনেকে কিন্তু ছেলেরা লেখাপড়া করতেছে না। তো আমি জিজ্ঞেস করতাম যে ওরা স্কুলে যায় না কেন। অনেকে বলতো যে ছেলেরা ওখানে পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, ওখানে প্রথমে যায়, যখন একটু মানে বয়স হয়ে যায় ওরা বুঝতে শিখে তখন লজ্জায় ওরা যায় না যে কোন স্কুলে পড়ছো বলে মহিলা মাদ্রাসা। সেই জন্য ওরা পাশাপাশি যারা ছিলেন এই এলাকার, এরা কিন্তু স্কুলে তাদের যাওয়া কষ্ট হয়তো হয় ঢাকা দক্ষিণ যেতে হতো, না হয় বারকুট যেতে হতো, না হয় দারাপুর, একবারে অন্য দিকে যেতে হতো। তারপর সেই সিদ্ধান্ত থেকে এবং পরিবারের সাথে একটু এটা নিয়ে একটু পরামর্শ করলাম। আমার স্ত্রীও ভেরি ইন্টারেস্ট এরকম শিক্ষা প্রতিষ্ঠান করার। আমার মায়ের সাথেও কথা বললাম, ভাই বোন সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম একটা প্রাইমারি স্কুল করার। তারপর থেকেই চলছে। আমাদের এটা পরিবার, ফান্ডিং কে করে? এটা আমরা পরিবারের পক্ষ থেকে, মানে আমি পারিবারিক ফান্ডিং এর ফান্ডিং যে মাধ্যমে এ এটা পর্যন্ত চলতেছে। জি, চলছে। তো আমরা এমপিভুক্তর জন্য ট্রাই করেছিলাম। তো দেশ তো এটা হলো রাজনৈতিক
কিসের জন্য রাজনৈতিক প্রবলেম? যখন আপনি যে সরকার ক্ষমতায় থাকবে সে সরকারের যদি আপনি নিজস্ব মানুষ না হন তাহলে তো সুবিধা হবে না। আমিও সেই বৈষম্য শিকার ছিলাম গত ১৭ বছর। অনেকবার ফাইল দিয়েছি, পরে গিয়ে দেখেছি ফাইলটাই নেই শিক্ষা অফিসে। তো এখন কি চাচ্ছেন বর্তমান সরকারের কাছে? এখন তো সরকারের মানে প্রাইমারি টিউটোরিয়াল সরকার থেকে বন্ধ হয়ে গেছে, এখনো ওপেন হয় নাই। যদি হয় ইনশাল্লাহ আমরা পাবো, কারণ আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট, যেমন আপনার সরকারের নামে আপনার জমির প্রয়োজন, বিল্ডিং প্রয়োজন, একটা ফান্ড টাকার প্রয়োজন, সবকিছু আছে আমার মানে দেয়া আছে। এখন যদি মনে করেন যদি প্রাইমারি আদৌ আর না হয় তাহলে এটাকে আমি সেকেন্ডারি চিন্তা ভাবনা করতেছি, সেকেন্ডারি করার। বুঝতে পেরেছি। তো আপনার স্কুলে কতজন শিক্ষার্থী আছে? ১০০-১০০-১০০-র উপরে, ১০০-৪-৫ এরকম হবে। আজকের কিন্তু আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের। তো আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। লাস্ট আরেকটি বিষয়ে আপনাদের কাছ থেকে জেনে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। নারী প্রবাসীদের সাফল্যের গল্পগুলো কেন সামনে আসে না বলে মনে করছেন আপনি? প্রবাসীদের তো সাফল্য তো আসবেই, কারণ আপনি যদি নারী বলেন যে আমাদের যে ৩ জন এমপি আমাদের লন্ডনে বাঙালি, এই ৩ জন মহিলাই কিন্তু এই মহিলা এমপি, এবং যারাই ওখানে তো আমি বলছি ওখানে বৈষম্যর সুযোগ নেই। আপনি কি ছেলে, আপনি কি মেয়ে, আপনি কি পুত্র, আপনি কি কন্যা সেটা নাই। এবং আমরা অনেক সময় বলে থাকি যে প্রবাসে বিশেষ করে ব্রিটেনে ছেলেদের চেয়ে মেয়েরাই সবকিছুতে এগিয়ে। তারা পড়াশোনায়ও এগিয়ে, রাজনীতিতে এগিয়ে। যে আপনি মনে করেন ৩টা আমরা এমপি পেয়েছি এবং ৩ জন এমপি হলেন মহিলা। তো তাদের সাফল্য তো আমরা সবাই জানি, এবং অনেক সময় হয় কি মানে পুরুষরা মহিলাদের একটু সাফল্য তুলে ধরতে একটু হয়তো ঈর্ষাবোধ করে, এরকম হতে পারে। বাট আমরা দেখি না। আমরা দেখি যে আমাদের মহিলা, যে আমরা তাদেরকে বলি আমাদের মহিলাদের পথ প্রদর্শক ছিলেন উনারা, এবং আগামীতে আরো অনেক আসবেন। ৪ জন মহিলা এমপি ছিলেন আমাদের। এই বছর আরো নতুন আসবেন। অনেক কাউন্সিলর আছেন, অনেক ভালো ব্যারিস্টার আছেন, সলিসিটর আছেন, ডাক্তার আছেন। এখন বিদেশে গেলে মহিলা পুরুষ বলতে কিছু নেই, সবকিছু আমাদের কাছে সমান। অনেক সময় মানে মহিলারাই কিন্তু মেয়েরাই কিন্তু পরিবারে হাল ধরে, ছেলেরা অনেক সময় এদিক ওদিক ঘোরাফেরা করে, হলিডে এই সেই, কিন্তু মেয়েরাই কিন্তু পরিবারকে দেখা যায় ওরা আগলে রেখেছে। অসংখ্য ধন্যবাদ আনোয়ার সাজান ভাই। সোহেল ভাই, লাস্টলি যদি আপনি আপনার প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। আমি আমার প্রবাসী যত ভাই বোন আছেন যারা, আহ, আমি বলবো যে আপনারা দেশে আসুন, ছেলেমেয়েদেরকে নিয়ে আসুন। দেশ অনেক এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো যাবে। দেশে বিনিয়োগও করতে পারেন, কিন্তু এই ব্যাপারে, বিনিয়োগের ব্যাপারে আমি বলবো যে আপনারা নিজের জ্ঞানে যেটা বলে নিজের দেখে শুনে করবেন। অন্যর কথায় আপনারা বিনিয়োগে রাজি হবেন না, এতে অনেক ঝুঁকি আছে দেশে। এটা আপনারা সবাই জানেন। নিজের তরফ থেকে যা পারেন তাই করেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমাদের কথার সাথে আরেকটি কথা যোগ করতে চাই। আমি সবসময় বলে থাকি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা দেশে নিয়ে না আসি তাহলে কিন্তু আমরা তো এই যে আমার 50+ হয়ে গেছে, এখন যদি আমার ছেলে কিংবা আমার মেয়েকে বাংলাদেশ সম্বন্ধে ওদেরকে ধারণা, পজিটিভ ধারণা না দেই তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম আর এই দেশে আসবে না। এই দেশে যদি পরবর্তী প্রজন্ম না আসে তাহলে এই যে বললেন একটু আগে প্রথম প্রশ্ন করছেন যে রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। আমরা তো হয়তো টাকা পাঠাচ্ছি, আমাদের পরিবার আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয়-স্বজন আছে। কিন্তু আমার ছেলে যখন দেখবে বাংলাদেশে মানে আসতে ভয় পাবে, বাংলাদেশে আসতে পারবে না, কিংবা আমার মেয়ে যখন বাংলাদেশে আসতে ভয় পাবে বা আসবে না, তখন তারাও কিন্তু এই দেশের সাথে সম্পর্কটা একদম ছিন্ন হয়ে যাবে। তো আমি সবসময় বলে থাকি যে এটা আমাদের কর্তব্য। আমাদের পরিবারের, আমাদের সন্তানদেরকে দেশে নিয়ে আসা দরকার, এবং তাদেরকে এই যে অনেকে আমরা সাধারণত হলিডেতে সবসময় যাই, বছরে ৪ থেকে ৫ বার পুরো পরিবার একসাথে যাই। আমি দেশেও সবসময় নিয়ে আসি। দেশে এত সুন্দর সুন্দর জায়গা মাসুদ, এত সুন্দর জায়গা, মানে ওখানে গেলে মনে হয় যে সারা পৃথিবীর চেয়ে এত সুন্দর জায়গা আর কোথাও নেই, বাংলাদেশে আছে। আপনারা নিয়ে আসেন আপনাদের সন্তানদেরকে। তাহলে হবে কি, যখন আপনি চলে গেলেন, সকলে তো চলে যাব, মারা যাব, তখন কিন্তু আপনার সন্তান আবার দেশে আসবে। আবার দেশে আসবে, দেশকে ভালোবাসবে, এ দেশকে বুকে ধারণ করবে। সেটা খুবই দরকার ছেলে সন্তানদেরকে দেশে নিয়ে আসা। আর যদি না নিয়ে আসি তাহলে এরা বিচ্ছিন্ন হয়ে যাবে কয়েক বছর পর। আমাদের যখন 4th জেনারেশন চলতেছে,
হয়তো 4th জেনারেশন আসবে, কিন্তু 5th জেনারেশন যখন আসবে তখন একদম টোটালি বন্ধ হয়ে যাবে। তখন এই রেমিটেন্স বলেন, ব্যবসা বলেন, সবকিছু কিন্তু আমরা ইন্টারেস্ট হারিয়ে যাব। আরেকটা যে সোহেল আহমেদ যেটা বলেছেন, দেশে প্রচুর আপনি যখন বিনিয়োগ করবেন, এটা প্রচুর আপনি ইনভেস্টিগেশন করা দরকার। আপনি কি করতেছেন, কেন করতেছেন? এবং আমি অনেক সময় দেখি, আমরা অনেকে লন্ডনে অনেক পারিবারিকভাবে মানে বন্ধুত্ব মিলে আমরা অনেকটা মীমাংসা করতে হয়েছে। আমরা এই যে সালিশে অনেক সময় গিয়েছি। যেমন আমি আপনার সাথে ব্যবসা করতেছি। আমি ফোন করে বললাম, "ভাই ব্যবসা করতেছি, ৫০ লাখ টাকা দিলে আপনাকে শেয়ার হয়ে যাবো।" আপনি বললেন, বিশ্বাস করে দিয়ে দিলেন। এটা করবেন এটা না। করা যাবে না। এটা আপনি মোটেও করবেন না। আপনি প্রতি টার্মস আইনগতভাবে প্রয়োজনে যদি আপনি না জানেন, একজন উকিল কিংবা একজন লয়ারের কাছে একটা ড্রাফট করবেন, একটা স্টাম্পে একটা সাইন করবেন, আপনি সাক্ষী রাখবেন, ব্যাংকের মাধ্যমে আপনি চেক দিবেন। তারপর দেখবেন আপনি সিকিউর হয়েছেন। এই যে সোহেল আহমেদের সাথে আমার লন্ডনে একটা ব্যবসা আছে জড়িত। আমরা কিন্তু খুব একদম পাশাপাশি। এরপরও আমাদের মধ্যে একটা কনট্যাক্ট করেছি। একটা সাইন করেছি যে কিভাবে এটা করতে হবে, এটার বিক্রি হলে কিভাবে বন্টন করতে হবে, সবকিছু। তো আপনি যখন আইনগতভাবে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু আপনি মানে ঠকবেন না। আমাদের কিছু বন্ধুরা একটা রিসোর্ট করার জন্য প্রায় ২০-১৫ বছর আগে কিছু টাকা আমার কাছ থেকে নিয়েছিল। মানে আমাদের অনেক বন্ধুদের কাছ থেকে নিয়েছিল। এরকম আমি কোনো কন্ট্যাক্ট করি নাই। আমার কাছে লজ্জা হয়েছিল যে একসাথে লেখাপড়া করতেছি, ওকে আমি কি বলব যে তুমি আমাকে এগ্রিমেন্ট দাও। ৪-৫ বছর পর যখন আমি লাভের জন্য বলেছিলাম, কিংবা এই টাকাগুলো কি হচ্ছে কি, আমাকে গালি দিয়েছে। হুম, গালি দিয়েছে, চিন্তা বুঝেছেন? করেন। যা ইচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। আমি বললাম, আমি টাকা দিলাম, আমি টাকার হিসাব তো আমি চাওয়া যদি এরকম হয়। তারপর আমি ওকে কিছু সময় দিয়েছিলাম যে এই সময়ের ভিতর যদি টাকা না দাও, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি চেক দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, আমি তোমার উপর মামলা করব। অনেক কষ্ট করে আমি আমার টাকা উদ্ধার করেছি। আমাকে ভয় পেয়ে টাকা দিয়েছে। আসলে আমাকে যদি এখানে যদি আনোয়ার শাহজাহান না হয়ে অন্য কেউ হতো, দেশে আসা যাওয়া করতো না, তাহলে সেটা উদ্ধার করতে পারতো না। আমি উদ্ধার করেছি। এজন্য আপনি যাই করবেন ভেবে শুনে করবেন, সবটা অফিসিয়াল ভাবে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু এড করব শাহজাহান ভাইয়ের সাথে, একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে আসলো, যে আমরা বিদেশি যারা, বাংলাদেশি যারা বিদেশে থাকি, দেশে আপনাদের অনেক ইনভেস্ট আছে অথবা প্রপার্টি আছে অথবা আপনার অ্যাসেট আছে। আমি অনুরোধ করব প্রত্যেকের ছেলেমেয়ের নামে আপনারা আইডিটা করে রাখবেন। এটা কিন্তু খুবই জরুরি। আপনি হঠাৎ মারা গেলেন, আপনার ছেলেমেয়েরা বঞ্চিত হবে আপনার সম্পত্তি থেকে। এটা খুবই খুবই জরুরি। এর পাশাপাশি শাহজাহান ভাই যেটা বলছেন, আপনারা দেশে ইনভেস্ট করেন। দেশ এখন কিন্তু ইকোনমি জোন এখন বাড়তেছে, প্রতিনিয়ত দেশের ইকোনমি এখন বাড়তেছে। সবকিছু প্রতিষ্ঠা আপনি বুঝে শুনে যদি ইনভেস্ট করেন, আপনি লাভবান হবেন, কিন্তু আপনি দেখে শুনে নিজের আয়ত্তের বৃত্তে থেকে আপনি ইনভেস্ট করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য অনুষ্ঠানে আবারও দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।